মনের কথা বোঝা বড় দায়। কে যে ধরলো আমায়? কে কাকে ধরলো মহারাজ? আমার মন ধরেছে। মহারাজ, আপনার মনে দেখি খুব ফুর্তি। গোপাল, আমি আজ সত্যি খুব আনন্দিত। আমার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। আনন্দের হেতু? কোথায় গেলে যে আমি আনন্দ পাবো বলো না আমায় কেউ। সর্বনাশ, মহারাজের আজ হলো কি? কথায় কথায় কবিদের মতন কথা বলছেন। মহারাজ আপনাকে কবিতায় পেয়েছে? হ্যাঁ পণ্ডিত, কবিতায় আছে ছন্দ, সেই ছন্দ থেকেই গান। তাতেই আমার মনের টান, একতারা আর বাউল গান। বুঝলাম। না 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 না, তোমরা কেউ বোঝনি। এ বোঝা বড় কঠিন কাজ গোপাল, বড় কঠিন কাজ। মহারাজ, আপনি তো কথায় কথায় তাত্ত্বিক কথা বলছেন। এই সব কথা কার গানে পাওয়া যায় বলতে পারো? আমার গানের ব্যাপারে সামান্য জ্ঞান রয়েছে মহারাজ। এ গান বর্তমান সময়ের অত্যন্ত বলিষ্ঠ গায়ক বাউল সম্রাটের। হ্যাঁ, তুমি ধন্য বিজ্ঞানী, ধন্য তোমার বিজ্ঞান সাধনা। গানের সাথে বিজ্ঞানের যে যোগ রয়েছে মহারাজ। গানে আছে সুর, তাল, ছন্দ, বিজ্ঞানে আছে ছন্দ, তাল, লয়। হ্যাঁ, তুমি আমায় খুশি করে দিলে বিজ্ঞানী। এই নাও, এই নাও আমার বহুমূল্য রত্নহার। ব্যাস, আবার অপাত্রে দান শুরু হলো। বিজ্ঞানীকে ওই হার দিয়ে লাভ কি? হ্যাঁ, না বউ আছে না বাচ্চা আছে। আমিও একটা ভুজুং ভাজুং দিয়ে মহারাজকে খুশি করি। হা হা, মহারাজ কি কথা শোনালেন? এই কথার কি অর্থ? অর্থ বুঝেছো মন্ত্রী? বাবা বাবা বাবা, দেখো গোপাল দেখো, মন্ত্রী এই তাত্ত্বিক কথার অর্থ বুঝেছে। মন্ত্রী মশাই ধন্য। এবার অর্থগুলো একটু ব্যাখ্যা করুন তো। চেকোটা তো মহা বদমাস, ঠিক একটা কিছু ফোড়ন কেটে আমাকে বিপদে ফেললো। হ্যাঁ, আরে বলো বলো বলো, থেমে থেকো না। এই ছন্দে মনের কথা বোঝা বড় দায়, কে ধরলো আমায়? এতে আমাকে কে ধরেছে বলো তো? কি আবার ধরবে মহারাজ? মহারাজ, যার গান থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন তিনি আপনাকে ধরেছে। তোমার মুন্ডু, তুমি আর এসবের মধ্যে আসতে চেও না। এই বাউল গান তোমার বোঝার বস্তু নয়। গোপাল, তুমি কি বলতে পারো? আমি চেষ্টা করতে পারি মহারাজ। এইখানে যে মন অর্থাৎ হৃদয়ের কথা বলা হয়েছে, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছুই ঈশ্বর নিয়ন্ত্রণ করেন। তাই পরমাত্মা ঈশ্বর আপনার মনের কথা একমাত্র বুঝতে পারেন। তিনি আপনার হৃদয় ধরেছেন। সাধু সাধু। সাধু সাধু, কি ব্যাখ্যা দিলে! এই না, তোমাকে দিলাম খুশি হয়ে। ইস, একটুর জন্য পেলাম না। মহারাজের জয় হোক। বলো বলো প্রহরী, কি খবর? কোনো একজন বাউল সম্রাট আপনার সঙ্গে দেখা করতে এসেছেন মহারাজ। এসেছেন? আমার কি সৌভাগ্য! ওনাকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। ইনি আবার কিনি? কথা ছিড়ি দেখো। এই মন্ত্রী, তুমি দূরে দাঁড়াও। যত দিন যাচ্ছে তুমি একটা অশিক্ষিত হচ্ছ। মহারাজ, এই কি সেই বাউল সম্রাট যিনি নবাবের থেকে বাউল সম্রাট উপাধি পেয়েছিলেন? তুমি জানো গোপাল? বাবা 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 বাবা, আমার গোপাল সব জানে। প্রভু আপনাদের মঙ্গল করবেন। আসুন আসুন বাউল সম্রাট। এই মন্ত্রী, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ওনার বসার আয়োজন করো। কোথায় বসাবো? মানে মন্ত্রীকে আমি না তুমি? আজ্ঞে মহারাজ, আমি। মহারাজ, বাউল সম্রাট আমার আসনে বসুন। ওনাকে আমার আসন ছেড়ে দিয়ে কৃতার্থ হই। আসুন বাউল সম্রাট, আমার আসনে বসুন। গোপাল, তুমি মহান। মন্ত্রী মন্ত্রী, দেখো দেখো, গোপালকে দেখে শেখো। কি দেখবো আর কি শিখবো মহারাজ? আমি তো আপনার পাশে দাঁড়িয়ে সারাটা দিন কাটিয়ে দিলাম। এই, তোমাকে বসতে দেওয়াই উচিত নয়। শোনো, যে কথাটা এখন বলবো, আমি একটা বাউল গানের আসর বসাবো ঠিক করেছি, এবং এই বাউল গানের এই আসরটাকে খুব ভালোভাবে প্রচার করতে হবে। আসছে রবিবার সেই আসর বসবে। বাহ বাবা, খুব ভালো প্রস্তাব।
মন্ত্রী, আজ থেকেই তুমি তাহলে প্রচারের ব্যবস্থা করো। উফ, যত জ্বালা আমার। কাজ করব আমি, আর আমাকে নিয়েই রগড় করা। দাঁড়াও গোপাল, তোমাকে মজা দেখাবো। মহারাজ, আজ তো বুধবার, হাতে মোটে 4টে দিন, কিভাবে এসব হবে? ওসব অজুহাত আমি শুনতে চাই না। রবিবার আসর বসাতেই হবে। তা তুমি মন্ত্রী হয়েছো কিসের জন্য? আমরা গভীর আগ্রহের সাথে অপেক্ষা করব। উহ, খালি আগুনে ঘি দিচ্ছে। গোপাল, স্যাগরা ঠুকঠাক আর কামারের এক ঘা দেব যখন বুঝবে। এ কি পণ্ডিত মশাই, আমরা রাজসভায় বসে আলোচনা করছি আর এদিকে বাইরে বৃষ্টি ভাসিয়ে দিচ্ছে। গোপাল, আজ সকালেই আমি আমার আবহাওয়া মাপার যন্ত্রের চোখ দিয়ে জানতে পেরেছিলাম যে কয়েকদিন হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তাহলে বাউল গানের আসর হবে কি করে? রাসমাঠ তো ভেসে যাবে। দেখা যাক মহারাজ কি ব্যবস্থা করেন। কি হলো গোপাল, দাঁড়িয়ে পড়লে যে? বাড়ি যাবে না? না পণ্ডিত মশাই, একটু বৃষ্টি দেখি গাছতলায় বসে। সেই কতকাল আগে কোন ছোটবেলায় বৃষ্টিতে ভিজেছিলাম, আজ এতদিন পর আবার সেই ছোটবেলার দিনটা ফিরে এলো। না, গাছতলায় বসে বৃষ্টি দেখি। আপনারা বাড়ি যান। গোপালের সবকিছুই কিরকম অদ্ভুত। হ্যাঁ, একটু আলাদা মানুষ, খেপাটে। হ্যাঁ, না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি না দেখে গাছের তলায় বসে পড়ি, বসে বসে বৃষ্টি দেখি আর বৃষ্টির গান গাই। আরে 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 আরে, আজ এত জামা কাপড় কাচলাম, সব ভিজে গেল। হতচ্ছাড়া বৃষ্টি আর আসার সময় পায় না। আর উনি উনি কি করে আসবেন কে জানে, ভিজে ভিজেই আসবে। হ্যাঁ, এই কি গো, বলি ভিজে ভিজে এলে যে? এই একটু ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করলো গিন্নি, তাই ভিজলাম। এ মা, তোমার ধুতি তো কাদায় মাখামাখি, কাল কি পরে যাবে? কেচে পাখা নেড়ে নেড়ে শুকিয়ে নেব। এখন কাচবে কি? আমি এত এত কাপড় কেচেছি আজ, আমার গা গতরে খুব ব্যথা। হ্যাঁ, আহা, তুমি যদি না কাচো তবে আমি কাচবো, কি আর করবো। কত করে বলেছি, আর একটা ধুতি কেন? কোথায় কি পান্তা ভাতে ঘি? এখন দেখলে তো গরিবের কথা না শোনার ফল। কবে থেকে বলছি আর একজোড়া ধুতি ফতুয়া কেন? নাও নাও, এখন খেলা সামলাও। কথা কেন বাড়াচ্ছ গিন্নি? তুমি কাচতে পারবে কিনা সেটা বলো। একবার বললাম তো পারবো না পারবো না। গাধার খাটুনি খেটে আবার করে খাটতে পারবো না। এটা তোমাকে কাচতে হবে, তোমার কথা না শোনা শাস্তি। হ্যাঁ, ঠিক আছে, আমাকে ভয় দেখাচ্ছ? জানো না, কাচার ভয়ে কম্পিত নয় মোর হৃদয়। রাগ দেখানো হচ্ছে। কি হলো? বসে বসে কি করছো? গিন্নি, ফন্দি করছি। কিসের ফন্দি? তোমার কোনো ফন্দি তো কাজে মোটে লাগে না। শেষমেশ ওই গোপালের কাছে হেরে যাও। তুমি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। কি ফন্দি করছো শুনি? থাক, আর শুনতে হবে না। শোনো, এত রাগ ভালো নয়। রাগ করলে তোমার ক্ষতি। তার চেয়ে ফন্দির কথা বলো, বলো বলো শুনি। ফন্দিতে নুন মিশিয়ে মুখরোচক করতে হলে বলবো। এখানে আর কাউকে ফন্দিতে নুন মেশাতে হবে না, ভগবান ওটা করে দিয়েছেন। কিভাবে? দেখছো না, আকাশের ছাদ ফাটিয়ে অবিরাম জল ছেড়ে দিয়েছেন। মহারাজের বাউল গান আর শোনা হবে না। মা, বাউল গান? হ্যাঁ, বাউল গান। আবার তাতে ইন্ধন যোগাচ্ছে গোপাল। তুমি তো জানো, গোপাল যেটাতে হ্যাঁ বলে সেটা আমার কাছে না। আপাতত রাসমাঠ জলমগ্ন, বাউল গান হবে না। আমি এখন এই অসময়ের বৃষ্টি উপভোগ করব। কাল রাজসভায় গিয়ে জানাবো যে বৃষ্টিতে মাঠ জলমগ্ন, তাই বাউল গানের আসর হবে না।
কই গো গিন্নি, দেখো দেখো কি সুন্দর করে আমি আমার ধুতি কেচেছি দেখো। শুনে রাখো গিন্নি, যে রাঁধে সে চুলও বাঁধে। ওই দেখি 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 কেমন কেচেছো দেখি। উমা একি, এই দেখো এখানটায় কতখানি ছিঁড়ে গেছে। এই যে কত গর্ব করে বললে যে রাঁধে সে চুলো বাঁধে। নাও কাল এই ছেঁড়া ধুতি পরে রাজসভায় যেও, তোমার সম্মান বাড়বে। কিপটে কোথাকার। আরে এই ধুতিটাকে আমি তাপ্পি দিয়ে পরবো। আমি সেলাই করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আমি দর্জিকে দিয়ে সেলাই করাবো। দর্জিকে সাম্মানিক দিলে ও হাসি মুখে কাজ করবে গিন্নি। তোমার তো বদনাম হবে। হ্যাঁ লোকে কি বলবে বলো তো? কি বলবে? বলবে তাপ্পি গোপাল, শুনতে ভালো লাগবে। কি আর করব বলো গিন্নি, যার কপাল ফাটা সে তাপ্পি গোপাল ছাড়া আর কি হবে। আমার জীবনটাই তো তাপ্পি দিয়ে গড়া গিন্নি। একটু আবেগে সুরসুরি দিই, তাহলে বেগ আসবে আর আমার কাজটাও হয়ে যাবে। এটা এটা তুমি বলতে পারলে? তোমার জীবনটা তাপ্পি মারা। তবে না তো কি, একটা ধুতিতে তাপ্পি মারবে সেটাও যখন করবে না, তখন আর জীবন সম্পর্কে কি ধারণা হতে পারে বলো? ঠিক আছে দাও, তোমার ধুতিতে তাপ্পি মেরে দিচ্ছি। হ্যাঁ পথে এসো গিন্নি। মহারাজের জয় হোক। বলুন বাউল সম্রাট, আপনার কুশল তো? আরে এ কি গোপাল, তুমি এটা কি পরেছো? কেন মহারাজ, ধুতি? ধুতিতে তো তাপ্পি দেওয়া মনে হচ্ছে। মহারাজ, এই ধুতি আমি জামাই ষষ্ঠীতে পেয়েছি। এই ধুতির নাম হলো বাহারি ধুতি। এই ধুতি আমার শ্বশুর বাড়ির পাড়ায় খুব পাওয়া যায়। বাহারি ধুতির কতই না বাহার, আর এই মন সকলখানে শুধু মিছে মায়াই করে চলে। শেষকালে যে সবই পড়ে থাকবে এই গগনে, কিছুই যাবে না যে সাথে। সাধু সাধু। ধন্যবাদ ধন্যবাদ। মহারাজের জয় হোক। মহারাজ, একটা কথা নিবেদন করতে পারি? তোমার কথার আগে আমি আমার কথায় আসি। তা ওদিকের খবর কি? মণ্ডপ বাঁধতে বলে দিয়েছো তো? ওই বিষয়েই কথা বলতে চাইছি। রাসমাঠে বাউল গান তো অসম্ভব, বৃষ্টি তো ভাসিয়ে দিয়েছে। কথা শোনো আমার মন্ত্রী, দেখো বাউল গান হবে, কিভাবে হবে সেটাই তুমি বার করো। কি জ্বালা, আসরটা হবে কোথায় মহারাজ? সেটা দেখা তোমার কাজ, আমার নয়। মহারাজ, বাউল গানের আসর তো ভিতরেও হয়। কি বুদ্ধি তোমার গোপাল, রাজপ্রাসাদে এই ছোট্ট জায়গায় হবে বাউল গান? মন্ত্রী মশাইয়ের বোধহয় মনে নেই যে মহারাজের একটা বিরাট বাগান বাড়ি আছে। ওখানকার অন্দরমহল কিন্তু বেশ বড়। ঠিকই, আমার মন্ত্রীটা হচ্ছে বোকার হদ্দ, ওর মাথার এখন কাজ করছে। মন্ত্রী, ওই বাগান বাড়িতেই হবে আমার বাউল গানের আসর। তবে তো মিটেই গেল। এই রে, গোপাল তো মহা পেঁচে ফেললো। এবার কি হবে? না না, কিছু একটা ছুতো করে বাউল গান পণ্ড করতে হবে। মন্ত্রী, তোমাকে তো বাগান বাড়ি রক্ষণাবেক্ষণ করার জন্য অর্থ তো প্রতি মাসেই দিই, সুতরাং আমি কাল যাব বাগান বাড়িটা দেখতে। সর্বনাশ! ও বাবা, বাগান বাড়ির কথা শুনে মন্ত্রী মশাই কেমন ঘাবড়ে গেল মনে হচ্ছে। ব্যাপারটা তো বেশ সন্দেহজনক। ঘটা ঘটা, বাড়ি আছিস নাকি? আছি মন্ত্রী মশাই, ভেতরে আসুন। এবার বলুন আমাদের কি করতে হবে? শোন, এবার মহারাজের ইচ্ছে হয়েছে যে বাউল গানের আসর বসবে। বৃষ্টির জন্য বাগান বাড়ির ভেতরে বসবে। তোদের একটা কাজ করতে হবে, সারা রাজ্যের মানুষকে বলতে হবে যে বাগান বাড়িতে ভূত আছে। মহারাজ অত সহজে বিশ্বাস করবেন? আবার ওখানে গোপাল আছে। দশচক্রে ভগবান ভূত হয়। শোন, তোরা কাল রাজসভায় সব প্রজাদের একে একে পাঠাবি। সবাই মিলে বললেই ভগবান ভূত হয়ে যাবে। ঠিক আছে, কাজ হয়ে যাবে। খুব খাটুনির কাজ। কিছু অগ্রিম পাওয়া যাবে মন্ত্রী মশাই? বাবা, তোরা তো এখন অগ্রিম ছাড়া কথা বলছিস না। ঠিক আছে, রাখ, কাজ হলে ঠিক খুশি করে দেব। এখন চলি।
মহারাজ, প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু একটা বিপত্তি এসেছে। আহ, আবার কিসের বিপত্তি? সবাই বলছে ওই বাগান বাড়িতে ভূত আছে। বাগান বাড়িতে ভূত? এ তো আজ এই মুহূর্তে শুনলাম, আগে তো কোনোদিন শুনিনি। হ্যাঁ, আমিও তো আগে সব শুনিনি। মহারাজ, কিছু গ্রামবাসীকে ডেকেছি, তারা এসেছে, তাদের কথা শুনুন। নিশ্চয়ই মন্ত্রীমশাইয়ের কিছু কলকাঠি আছে। ঠিক আছে, শুনি। ডাকো শুনি ওদের কথা। প্রহরী, বাইরে যে কজন প্রজা আছে তাদের পাঠিয়ে দাও। এইবার হাতে গরম প্রমাণ, আর ওদিকে বাগান বাড়ি আমার। মহারাজ, মহারাজ, ওই বাগান বাড়িতে এখন ভূতের আড্ডা। উফ, কি ভয়ানক ব্যাপার! রোজ রাতে ওখানে ভূতের মেহফিল বসে। ভূতের মেহফিল? ওইখান দিয়ে যেতে পারি না মোটে। সাদা কাপড় পরে কারা যেন ডাকে, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। সে কি গোপাল, তাহলে উপায়? উপায় একটাই, বাউল গান বন্ধ করে দিন। বাউল গান তাহলে বন্ধ করে দেব? মহারাজ, আগে আমরা দেখে আসি, তারপর সিদ্ধান্ত নেবেন। এই যে, তাহলে বটা ঘটাকে ভূতের নেত্র দেখাতে বলতে হবে। হ্যাঁ, রাজসভা শেষ হোক, আমাকে যেতে হবে। গোপাল, ও গোপাল, কি হবে গো? আমি আছি তো মহারাজ। সেটাই তো ভরসা আমার। খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে মহারাজ। বাউল গানের আসরটা বসাতে পারলাম না, অবিরাম বৃষ্টিপাতে রাসমাঠ জলে জলময়। বাগান বাড়িতে করব বলে যখন মনস্থির করলাম, তখন গ্রামবাসীরা এসে বলল বাগান বাড়িতে নাকি ভূত আছে। বলো প্রহরী, বল, কি সংবাদ? গোপাল দেখা করতে এসেছে। পাঠিয়ে দাও। এত রাতে গোপাল? নিশ্চয়ই কিছু খবর আছে। মহারাজের জয় হোক, রানীমার জয় হোক। বলো গোপাল, এত রাতে কি ব্যাপার? মহারাজ, একবার বাগান বাড়িতে ঘুরে আসতে অনুরোধ করছি। গোপাল ঠিক বলেছে মহারাজ, একবার ঘুরে আসাটা খুব দরকার। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো চলো। ঘটা ঘটা, ভূত সেজে প্রস্তুত থাক। এই দেখুন, এই সাদা ধুতি মাথায় ঢাকবো আর তারপরে নাচ শুরু করব, ভূতের নাচ। আপনি কিচ্ছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি আমাদের দেখুন, আমরাও আপনাকে দেখব। মহারাজ, শুনলেন তো? শুনলাম গোপাল, তলে তলে এত। আমার শুরু থেকেই সন্দেহ ছিল। আমার ইচ্ছে করছে যে এক্ষুনি মন্ত্রীকে ধরে শুলে চড়াই। আপনার প্রথম কাজ হবে বটা ঘটার গ্রামবাসীদের আটক করে কাল সভায় আনা। ঠিক বলেছ, চলো চলো, যা দেখার আমি দেখে নিয়েছি। মন্ত্রী, তাহলে কি কথা হলো? কিসের কি কথা মহারাজ? মানে ভূতেদের সাথে তোমার কি কথা হলো? ভূতের সাথে আমার আবার কি কথা হবে? ভূত বলে কথা, ভূতকে আমি খুব ভয় পাই। শোনো মন্ত্রী, আমি ঠিক করেছি রবিবার মানে কাল বাউল গানের আসর ওখানেই বসবে। ওই ভূত বাড়িতে? ওটার ভূত বাড়ি নেই, কাল পর্যন্ত ছিল, আজ সকাল থেকে পরিষ্কার হয়ে ঝকঝকে হয়ে যাবে। গোপাল কি সব হেঁয়ালি করছে দেখুন। গোপাল তো আর হেঁয়ালি করছে না, সত্যি বলছে। এতদিন তুমি আমাদের মিথ্যে বলে রেখেছি। কি জ্বালা! আপনাকে কি মিথ্যা বলবো মহারাজ? আপনি তো বলেছেন যে বাগান বাড়িতে ভূত আছে। হ্যাঁ বলেছি তো, বাগান বাড়িতে ভূত আছে, গ্রামবাসীরা তো বললো। আমি ঠিক করেছি ওই বাগান বাড়িতেই বাউল গানের আসর বসাবো। সে কি মহারাজ? আর ভূতের জন্য ওঝা আছে। ওঝা? হ্যাঁ, গোপাল ওঝা। কাল রাতে তোমার জারিজুরি সব দেখে ফেলেছি। প্রহরী, বটা ঘটা আর 3 জন গ্রামবাসীকে সভায় নিয়ে এসো। সর্বনাশ, আমার বাঁচার উপায় নেই।
এই যে বটা আর ঘটা, মন্ত্রী তোমাদের কি বলেছিল? আগে মন্ত্রী বলেছিলেন যে বাগান বাড়িটা ভূতের বাড়ি, সেটা রটিয়ে দিতে। হ্যাঁ, ভূতের বাড়ি হিসাবে একবার পরিচিতি হয়ে গেলে ও বাড়ি মন্ত্রী মশাইয়ের দখলে হয়ে যাবে। মন্ত্রী, শেষে তোমার মনে এই ছিল? এই মন যে আর বসে নেই, খালি এদিক ওদিক ছোটাছুটি করে। মনেতে যে নেই আর সুখ, সুখ পাখিটির হয়েছে ভারী অসুখ, মনের অসুখ। মন্ত্রী মশাই, আপনার মনের অসুখ হয়েছে। তা মন্ত্রী, তুমি কি শাস্তি নেবে? মহারাজ, যে মানুষ অসুস্থ তাকে কি শাস্তি দেবেন? বরং মনের অসুখকে সারানোর জন্য বৈদ্য ডাকুন মহারাজ। বাউল সম্রাট, কুকুরের লেজ দেখেছেন? যতই সোজা করার চেষ্টা করুন, লেজ সেই বেঁকাই থেকে যায়। মহারাজ ক্ষমা করে দিন, আর একবার ক্ষমা করে দিন মহারাজ, আর একবার ক্ষমা করে দিন। ঠিক আছে মহারাজ, বাগান বাড়ির বন জঙ্গল সাফ করার জন্য মন্ত্রীমশাইকে হাত লাগাতে বলুন। খুব ভালো বলেছ গোপাল। মন্ত্রী, যাও যাও, বটা ঘটার সাথে হাত মিলিয়ে জঙ্গল সাফ কর, যাতে আগামীকালই বাউল গানের অনুষ্ঠান হতে পারে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো এসে গেল। তাই এবার কালী পুজোয় কিছু বিশেষ আকর্ষণ করা যায় কি গোপাল? এই সম্পর্কে তুমি কিছু বলো না। মহারাজ, কালী পুজোয় আতশবাজির প্রাধান্য বেশি। আমরা আতশবাজির প্রতিযোগিতা করতে পারি। গোপালের যত ভুলভাল কথা, আমার শব্দ একদম ভালো লাগে না। মন্ত্রীমশাই, আমি আতশবাজি বলেছি, আমি শব্দবাজি বলিনি। বলে গোপাল, আতশবাজির প্রতিযোগিতা? কিরকম একটু খোলসা করে বলো তো। সারা রাজ্যে শুধু ঢেঁড়া পিটিয়ে দিন যে কালী পুজোর রাত্রে আতশবাজি প্রতিযোগিতা হবে, দেখবেন সারা দেশের কত মানুষ তাদের আতশবাজি নিয়ে আপনাকে দেখাতে আসবে। আমি ওই পরিকল্পনার সঙ্গে একমত। এই জিনিসটা খুব ভালো হবে। নয়ন মুগ্ধকর আলো অন্ধকার রাত্রিতে জ্বলে উঠবে, আমরা সেই সব দেখে মুগ্ধ হব। হ্যাঁ মন্ত্রী, তাহলে ঢেঁড়া পিটিয়ে বলে দাও যে রাজ্যের মানুষজন যেন অমাবস্যার দিনে শব্দবাজির প্রতিযোগিতায় আসে, আর শ্রেষ্ঠ আতশবাজি কারিগরকে পুরস্কার দেওয়া হবে। তাহলে বিষয়টা জমে যাবে মহারাজ। ঠিক আছে, তবে তাই হবে। আজ থেকেই তাহলে ঘোষণা চালু হোক। কি অপমান, কি অপমান! হ্যাঁ, আমার সারা গা জ্বলছে। এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। নেবেন কি করে সেইটা তো বলুন। ভাবতে হবে, ভাবতে হবে। এমন কিছু একটা ভাববো যাতে বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না। বাহ, এটা একটা ভালো ভাবনা। এই ব্যাপারে মনোযোগ দিন। আমি এখন একটু বটা ঘটার কাছে যাব, ওদের কাছ থেকে কিছু মতামত নেব। তাহলে কাল আমরা জানতে পারছি যে কি করতে চাইছেন। হ্যাঁ, এখন আমি বটা ঘটার বাড়ি যাব, তাই চললাম। কই রে বটা ঘটা, বাড়ি আছিস? আমি আছি মন্ত্রী মশাই, বটা তো নেই। আরে বটা কোথায়? বটা একটু ওই হাত সাফাইয়ের কাজে গেছে। আমি শরীরটা জুত নেই বলে বেরোলাম না। শরীরটা একেবারে যাকে বলে ওই বেজুত হয়ে রয়েছে। গোপাল, আমি একটা জিনিস আবিষ্কার করেছি, সবার মাঝে আমি বলিনি। তুমি তো জানো মন্ত্রী মশাইয়ের মতিগতি আমার ভালো লাগে না, তাই তোমাকে নিয়ে এলাম জিনিসটা দেখাতে। জিনিসটা কি বিজ্ঞানী? একটা হাওয়াই বাজি। হ্যাঁ, বারুদ ভরে দিলে এই হাওয়াই অনেক দূর পর্যন্ত যাবে, আবার ফিরেও আসবে। হ্যাঁ, ফাটবে না? ফাটবে না। হ্যাঁ, এটাই বিশেষত্ব। আর ওই হাওয়াই বাজিতে একজন বসতে পারে নিরাপদে। হ্যাঁ, কে কে ওখানে? কে? কাউকে কি দেখলে বিজ্ঞানী? মনে হলো কেউ যেন আমাদের কথা শুনছিল। ঠিক আছে, আপাতত চোখে চোখে রাখুন, পরে ব্যাপারটা আমি ঠিক করে দেব। শুধু একটা কথা, হাওয়াই বাজিটাকে খুব শক্ত পাহারায় রাখতে হবে। আমি আছি বিজ্ঞানী, আমার মানুষ চেনা আছে, আপনাকে চিন্তা করতে হবে না। আরেকটা কথা। বলো, কি কথা? বাহ বাহ, খুব ভালো বলেছ। ঠিক আছে, তুমি যেমন বললে ঠিক তেমনি হবে। হ্যাঁ, নিশ্চিন্ত হলাম। আমি এখন আসি বিজ্ঞানী।
কি দারুণ একটা খবর এনেছি। বিজ্ঞানী বিজ্ঞানী একটা হাওয়াই বাজি আবিষ্কার করেছে। তুই দেখে এলি? জানলা দিয়ে যতখানি দেখা যায় ততখানি দেখেছি। হাওয়াই বাজি বিশেষত্বটা কি? ওই হাওয়াই বাজি করে অনেক দূর পর্যন্ত গিয়ে আবার সেই জায়গায় ফিরে আসা যায়। বাহ, না চাইতেই একাধিক কলা। হ্যাঁ, ভগবান এত তাড়াতাড়ি আমার কথাটা রাখবে আমি ভাবতেও পারিনি। শোন বটাঘটা, ওই হাওয়াই বাজিটা বিজ্ঞানীর ঘর থেকে চুরি করে আনতে হবে। ওটা করিয়ে আমি উড়বো, ওটা করিয়ে আমি ফিরবো, আর পুরস্কার আমার কাছে আসবে। আমরা কি পাবো? আমি যা পুরস্কার পাবো তার অর্ধেক তোদের দুজনকে ভাগ করে দেব। না 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 না, সমান 3টে ভাগ হবে। চুরি করার ঝুঁকি আমাদের, ধরা পড়লে তো পিটিয়ে পাট করে দেবে রাজার পেয়াদা। আপনার তো কোনো ঝুঁকিই নেই মন্ত্রী মশাই। তোরা ভীষণ শিয়ানা হয়েছিস, এই কাজটাই তোদের সঙ্গে শেষ কাজ। ঠিক আছে, সমান 3টে ভাগই হবে। বাবা, এ তো দেখি চাঁদের হাত বসেছে। ওই যে বাবা এসে গেছে। বাবা, কালী পুজো এখানেই কাটাবো বলে ঠিক করেছি। মনে যদি এই ছিল তাহলে দশমীর পর নাটক করে চলে গেলে কেন বাবা? পথে যেতে আসতে তো খরচ খরচা হয়, এবং সেটা আমাকেই তো বহন করতে হয় বাবা জীবন। এই যাগে, ছেলে মানুষ ভুল করে ফেলেছে, ওকে ধমকানোর কিছু হয়নি। এই রকম ভুল আর করো না। আমি ধমকে দিয়েছি। হ্যাঁ বাবা, এবার আপনাদের এখানে পুজোতে নতুন কিছু হবে না? হবে বাবা জীবন, অনেক কিছু নতুন হবে। এই পুটি ন্যাপলা গুলটে, সকালেই তোদের বাড়িতে যেতাম। একটা কাজ এসেছে, খুব মন দিয়ে করতে হবে, নইলে কিন্তু বিপদ। ও বিপদ? তাহলে আমি আছি। বিপদে আমার কোনো ভয় নেই, শুধু কি করতে হবে বলে দিন না। এখানে যখন এসেছি একটা কীর্তি রেখেই যাব। এখন বলুন কি করতে হবে বাবা? বলো গোপাল দাদু, আমরা দাদা বাবুর সঙ্গে মিলে মিশে ঠিক কাজটা উদ্ধার করে দেব। কিছুদিন বটা আর ঘটার উপর তোদের নজর রাখতে হবে। কতদিন? এই কালী পুজোর দিন পর্যন্ত। ওরা কি করে, কোথায় যায়, সবটা আমাকে জানতে হবে। শুধু বটা আর ঘটা বাবা? মন্ত্রীমশাই কি ভালো হয়ে গেলেন নাকি হঠাৎ করে? মন্ত্রী মশাই হচ্ছে নাটের গুরু, আর বটা ঘটা হলো মন্ত্রী মশাইয়ের নৈবেদ্যর নাড়ু। জব্দ করতে হলে মন্ত্রী মশাইকে প্রথমে জব্দ করতে হবে, ওটা আমার ব্যাপার। বাকি ব্যাপারটুকু তোমাদের সামলাতে হবে। আমাদের কোনো কাজ দিয়ে তুমি কোনোদিন বিফল হয়েছে গোপাল দাদু? হ্যাঁ, না হয়নি, কিন্তু অতিরিক্ত বিশ্বাস সব সময় ভালো নয়, তাই জন্য সতর্ক থাকতে বলছি। আমরা সতর্ক, খুব সতর্ক। যাক, একটা ভাড়া কাটলো। মা বাবা তোমার জামাইয়ের উপর খুব খুশি। আমিও খুব খুশি। হ্যাঁ, শুনুন শুনুন শুনুন, এবারের কালী পুজোর রাত্রে মায়ের ভোগ নিবেদনের পর রাজবাড়ির মাঠে এক বিরাট আতশবাজির প্রতিযোগিতা আছে। যে প্রতিযোগী দর্শকদের বিচারে সর্বশ্রেষ্ঠ হবে তাকে মহারাজের পক্ষ থেকে 500 সোনার মোহর পুরস্কার দেওয়া হবে। এই ঘটা, 500 মোহরকে 3 ভাগ করলে কত করে পাবো বলতো? 500কে 3 দিয়ে ভাগ কর। অঙ্কে খুব কাঁচা আমি, তুই বল না রে। চল চল মন্ত্রী মশাইয়ের কাছে যাই, অঙ্কে আমিও খুব কাঁচা। তাই চল। ওই দেখ, বটা ঘটা হাঁটতে শুরু করেছে। চল আমরাও পিছু নিই। ঠিক বলেছো। মন্ত্রী মশাই কথা ছিল। দাঁড়া, আমি বাইরে বেরোচ্ছি। একটা কঠিন অঙ্ক নিয়ে এসেছি। এই সাত সকালে কঠিন অঙ্ক? তোদের কি মাথা খারাপ হয়েছে? 500কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 জন সমান ভাগ হতে হবে। আমি রাত্রে অঙ্কটা কষে নিয়ে যাব, এখন আমার বিস্তর কাজ। আর শোন, যা কিছু করতে হবে সব আজকের মধ্যেই, কারণ কাল কালী পুজো। ওটা আজ রাত্রে নিয়ে আসবো।
শুনছো শুনছো ওরা হিসেব করতে এসেছে। ওরা কি মূর্খ, ওরা জানে না 500কে 3 দিয়ে সমান ভাগ করা যায় না। তার মানে ওরা এই প্রতিযোগিতায় জেতবার মতলবে আছে। চল তাড়াতাড়ি গোপাল দাদুকে গিয়ে সব ঘটনাগুলো বলি। ঠিক বলেছিস, চল চল তাড়াতাড়ি চল। বিজ্ঞানী, আমার কাছে খবর এসেছে বটা ঘটা আজ তোমার বাড়ি থেকে ওই হাওয়াইটাকে চুরি করতে পারে। আমি কি অত বোকা নাকি? কাল তুমি চলে যাওয়ার পর এরকমই দেখতে আরেকটা হাওয়াই এখানে রেখেছি। এ মা, তার মানে এই হাওয়াইটা নকল? আসলের মতো কিন্তু নকল। আগুন দিলে শুধু ভুসো কালি বেরোবে, সারা গায়ে শুধু কালি ছড়িয়ে যাবে। আর আসলটা কোথায়? আসলটা আমার শোয়ার ঘরে চাদর চাপা দিয়ে রাখা। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। নিশ্চিন্ত হলাম। তাহলে দাদা বাবু চলো ওটোর কাছে যাই, ওখানে আমাদের ঠাকুর গড়া হচ্ছে। ওই দেখ বাবারা, মুটেরা কাঁধে করে প্রতিমা নিয়ে মণ্ডপে যাচ্ছে। চল 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 শিগগির আমরা মণ্ডপে যাই, মায়ের গায়ে গয়না পরানো হবে। এখন তো আমাদের ওই বাচ্চাদের চোখে পুজোকে দেখতে হবে, ওদের আনন্দ দেখবো আর আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাবে। ঠিক বলেছে বিজ্ঞানী। মায়ের মুখটা কি সুন্দর হয়েছে, ঠিক যেন একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ মহারাজ যেমনটা বলেছেন ঠিক তেমন ভাবেই মায়ের মুখ করেছি মা ঠাকুরন। রানীমা, রানীমা আপনার পছন্দ হয়েছে? খুব ভালো। তোমার হাতের কোনো তুলনা নেই পুটু। দেখলেই কেমন ভক্তি চলে আসে, তাই না মা? ঠিক ঠিক বলেছিস মিনু। কই কই দেখি মায়ের মুখ দেখি। আহা, কি সুন্দর! স্বপ্নে দেখা সেই মুখ তুমি একদম বাস্তব করেছো। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি, তাই তোমায় আমি পুরস্কৃত করতে চাই। কাজ হয়ে গেলে খাজাঞ্চির কাছ থেকে পুরস্কার নিয়েছে। খাজাঞ্চি একে 100 মোহর পুরস্কার দেবে। এসো তুমি, এসো। মায়ের গায়ের গহনাগুলো পরিয়ে আমার কাজ শেষ করে আমি আপনার কাছে যাচ্ছি। এ বাবা, গোপালের জামাই এখানে আছে। উটি ন্যাপলা গুলটে, মায়ের গায়ে গয়না পরাতে তোরা সবাই হাত লাগা। জামাই, তোমাকে ফুলের মালা দিয়ে আম পাতা দিয়ে কিন্তু মণ্ডপ সাজাতে হবে। আমি সাজাতে খুব ভালো পারি মহারাজ। ক্ষমা কবি, তুমি চুপ কেন? মায়ের এমন রূপ দেখে আসে কি আর কথা? মাকে বলি দূর করে দাও সবার মনের ব্যথা। অপূর্ব। ধন্য হলাম রানীমা। প্রতিমা দেখতে এলাম। গোপাল, আতশবাজির প্রতিযোগিতা জমবে তো? আমি কিন্তু রাজ্যে ঘোষণা করে দিয়েছি। জমবে কি মহারাজ, জমে গেছে। বাড়িতে বাড়িতে কেউ নেই মনে হচ্ছে। চল তোরে ঢুকে গিয়ে যন্ত্রটা নিয়ে আসি। আমি বাড়ি যাচ্ছি, তুই বাইরেটা পাহারা দে। কেউ এলে কোকিলের ডাক ডাকবি, কেমন? কোকিলের ডাক। ঠিক আছে বটা। দেখুন মহারাজ, রাতে কৃষ্ণনগর কি অপূর্ব লাগছে। ঠিক যেন মনে হচ্ছে আলোর শহর। ওহ, আলো দিয়ে সেজে উঠেছে কৃষ্ণনগর। আজ চতুর্দশী, সবার ঘরে 14 বাতি জ্বালানো হচ্ছে। মিনু মা, এ ভালো করে আলপনা রে। মা, হরি মাটি দিয়ে আলপনা দিচ্ছে তোমার জামাই। আমার জামাই কিন্তু খুব কাজের। আমার শাশুড়ি মা তো কাজের, তাই জামাই কাজের হবে না? ও গোড়ায় জল ঢালা যদি কেউ শেখে তোমার মতো। না বাবা, আপনার মতো বুদ্ধি আমি পাইনি, তবে চেষ্টা করি আপনার উপযোগী জামাই হবার। আমায় আশীর্বাদ করুন বাবা। বাবা, সমান সমান ব্যবস্থা করে দিল তোমার জামাই, রাগ করো না আর। আমার রাগ কবে গলে গেছে? ওরে, তোরা আমার রাগটাই দেখলি, ভেতরের অনুরাগটা দেখলি না। ন্যাপলা, উঠোনে প্রদীপটা ঠিক করে জ্বালা। একটু হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে, তাই না? যন্ত্রটা দেখি। এই দেখুন, এখানে আবার বসার একটা জায়গা করেছে। মন্ত্রী মশাই ওইখানে বসে বিশ্ব বিজয় করবেন। জিনিসটা কিন্তু বেশ ভালো বানিয়েছে বিজ্ঞানী।
এবার সকালবেলার অঙ্কটা বলুন। 500 সোনার মোহরকে 3 ভাগ করলে প্রত্যেকে কত করে পাবো? ওই সেই এক অঙ্ক 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 করে পুরো পাগল করে দিবি। এটাই তোদের সঙ্গে আমার শেষ কাজ, মনে রেখে দে। মনে রাখলাম মন্ত্রী মশাই। বিড়ালের আড়াই পা বলে একটা কথা আছে মন্ত্রী মশাই, ছাই ফেলতে ভাঙাগুলো সেই আমাদেরই লাগবে। হ্যাঁ, কম পয়সার কর্মচারী পাবেন কোথায়? আর কত কি শুনতে হবে কে জানে। শেষে বটা ঘটা আমাকে বিড়াল বললো। হ্যাঁ, এই শেষ কাজ। ওই খেকুড়ে বেড়ালের মতো হাঁটা, এটা তো মন্ত্রী ছাড়া আর কেউ হতে পারে না। মন্ত্রী মশাই রাতে এখানে কি করছে একবার জিজ্ঞাসা করি তো। ও মন্ত্রী মশাই, আপনি তো নাকি ভূত নাকি মান্দ? তোমার চোখ দেখাও গোপাল, আমাকে তোমার ভূত মনে হচ্ছে? হ্যাঁ, চতুর্দশীর দিন তো ভূত চতুর্দশী বলে কথা, আবার ভরা অমাবস্যা, আর পাঁশুটে নেকড়ের মতো হাঁটা। আমি তো প্রায় অজ্ঞান হয়ে পড়ছিলাম। তারপর ওই খেকুড়ে বিড়ালের মতো হাঁটা দেখে মনে হলো এ তো মন্ত্রী মশাই ছাড়া আর কেউ নয়। তুমি খুব বেয়ে যাচ্ছ গোপাল, এবার তোমার কমার সময় এসে গেছে। কালী পুজোটা যাক, তারপর তোমার একদিন কি আমার একদিন। গিয়েছিলেন কোথায়? নাড়ুর কাছে। নাড়ু আবার কি? ওই তো আপনার নৈবেদ্যের 2 নাড়ু, বটকৃষ্ণ আর ঘটকৃষ্ণ, বটা আর ঘটা। তা এবার কি বংশদণ্ড দেবার কথা ভাবছেন? সব তোলা থাকলো, ঠিক সময়ে উত্তর দেব গোপাল। মণ্ডপে 3টি ভূতের খুব প্রয়োজন। ভাবছি আপনার 2 নৈবেদ্যের নাড়ু, বটা ঘটা আর আপনাকে বসিয়ে দেব। মায়ের পায়ের নিচে 3 ভূত। মন্ত্রী মশাই, ভালো কথা বলছি, অন্ধকারে বেশি ঘোরাঘুরি করবেন না। এখানে অনেক পেতনি আছে, শাকচুন্নি আছে, আবার একানরে আছে। ভূত চতুর্দশী রাত কোথায় কি হয় ধরলে একদম শেওড়া গাছের মগডালে তুলে নিয়ে যাবে। কৃষ্ণনগরের সবচেয়ে বড় ভূত তো তুমি, গোপাল ভূত। তাহলে আসুন ঘাড় মটকাই। ওরে বাবা রে, কাল সব গুলিয়ে ঘন্ট হয়ে যাবে মন্ত্রী মশাই, কষ্ট করে চুরি করে কোনো লাভ হবে না। আজ তো নির্জলা উপবাস। তা গোপাল, তুমি কি উপবাস করেছো নাকি? আগে আমি তো 2টি পুজোতে উপবাস করি মহারাজ, সন্ধি পুজো আর এই কালী পুজো। মনের সব কালিমা দূর করে মায়ের কাছে ভক্তি আর শ্রদ্ধা চাই। আজও পুষ্পাঞ্জলি দিয়ে ভোগ খেয়ে আতশবাজি প্রতিযোগিতা দেখবো। আচ্ছা, বিজ্ঞানীর বাড়ি থেকে এত বড় জিনিস চুরি হয়ে গেল, এটা নিয়ে কোনো তাপ উত্তাপ নেই তো? ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। মন্ত্রী মশাইয়ের ধুকপুকুনি শুরু হয়ে গেছে। বিজ্ঞানী চুরির ব্যাপারটা নিয়ে একদম নীরব। এটাই তো আমাদের চাল মন্ত্রী মশাই। এবার যা হবে রাতে। করাল বদনাং ঘোরং মুক্ত কেশী চতুর্ভুজং। এবার পুষ্পাঞ্জলি, ফুল নিন। ঘটা ঘটা একটা ব্যাপার দেখেছিস? বিজ্ঞানী এই ব্যাপারটা নিয়ে কোনো তাপ উত্তাপ দেখালো না। পুজো বলে ব্যাপারটা চেপে গেছে, ওটা নিয়ে একদম ভাববেন না। আপনি মণ্ডপে যান, আমরা যন্ত্রটাকে নিয়ে মাঠে যাচ্ছি। মহারাজ, মন ভরে গেল। পণ্ডিত মশাই কি সুন্দর মন্ত্র উচ্চারণ করে। চলো চলো, এবার মায়ের ভোগ গ্রহণ করতে করতে আতশবাজি প্রতিযোগিতা দেখব। এইবার শুরু হচ্ছে আতশবাজি প্রতিযোগিতা। মায়ের ভোগ গ্রহণ চলছে, তার সাথে চলবে আতশবাজি প্রতিযোগিতা। প্রথম প্রতিযোগী পূব পাড়ার অধিবাসী বৃন্দ। চমৎকার চমৎকার। পূব পাড়ার আতশবাজি খুব বিখ্যাত। ওরে বাবা, কি সুন্দর হাওয়ায়! দারুন দারুন। চমৎকার চমৎকার। এবার আমার একটা চমক আছে মহারাজ। নাকি? দেখি তোমার চমক। আমি আর বটাঘটা মিলে এই যন্ত্রটা আবিষ্কার করেছি। আজ আপনার কাছে এটা পরীক্ষা হবে। বিজ্ঞানী, মন্ত্রী যে তোমার মতো যন্ত্র আবিষ্কার করতে শিখে গেছে। ভালোই তো মহারাজ, মানুষ বিজ্ঞানমুখী হচ্ছে, এটা তো ভালো লক্ষণ। এই হাওয়ায় অনেক দূর ওঠে,
আবার এই মহারাজের চরণতলে চলেও আসবে। এই আমি উঠলাম। ঘটা আমাকে বেঁধে দে, আর ঘটা তুই আগুন লাগা। এই যে মন্ত্রী মশাই, আমি বেঁধে দিলাম। এই আমি আগুন লাগালাম। জয় মা কালী। কালী মন্ত্রী মশাই, হাতে কালি মুখে কালি, জয় মা কালী। হাতে কালি মুখে কালি, মগজে নেই কো বুদ্ধি খালি। আর একটু মায়ের ভোগ দাও। যত ইচ্ছে তত না, খাওয়া হয়ে গেলে শুকনো মিষ্টি প্রসাদ নিয়েছেও। এ কি হলো মন্ত্রী, তোমরা তিনজন তো ভূত সাজলে গো। এইবার আসল চমক, এই সেই যন্ত্র হাওয়াই বাজি। এটা আমি চাপলাম, ন্যাপলা আমাকে ভালো করে বেঁধে দে, আর গুলটে পুঁটি পোলতেতে আগুন লাগা। এই আমি আকাশ ছুতে যাচ্ছি। এই আমি বেঁধে দিলাম দাদা বাবু, এবার এবার শক্ত করে ধরো। হুই হুই, আমি চললুম। কি মজা! ব্যাপারটা কি হলো? গোটা বিষয়টা এবার একটু ভেঙে বলি মহারাজ। সেদিন রাতে আমি আর বিজ্ঞানীর বাড়িতে এই যন্ত্রটাকে নিয়ে কথা বলছিলাম। তখন বটা আমাদের কথা শুনে ফেলে এবং মন্ত্রী মশাইকে গিয়ে বলে এই যন্ত্রটার ব্যাপারে। মন্ত্রী মশাই অমনি সঙ্গে সঙ্গে গোপালকে ফাঁদে ফেলার জন্য বটাকে বলে যন্ত্রটা চুরি করতে। আর মহারাজ, আপনার আর রানীমার আশীর্বাদে আমার বুদ্ধিটা মন্ত্রী মশাইয়ের থেকে বরাবরই একটু বেশি চলে। আমি বিজ্ঞানীকে বললাম এই যন্ত্রের আরেকটা নকল যন্ত্র তৈরি করতে, তাতে শুধু ভূষকালি বের হবে। আর আসলটা বিজ্ঞানী লুকিয়ে রাখলেন, নকলটাকে সামনে রেখে দিলেন। আর বটা নকলটাকে আসল ভেবে মন্ত্রী মশাইয়ের কাছে নিয়ে গেল। তারপরে এই তিনজন ভূষকালি মেখে ভূতের মতো দাঁড়িয়ে আছে। ফিরলো জামাই। চমৎকার বিজ্ঞানী, আমি অভিভূত। আর মন্ত্রী, তোমার আর এই জন্মে শিক্ষা হবে না। বুদ্ধি মাথা মোটা কোথাকার, পিঁপড়ের ডিমের মতো বুদ্ধি নিয়ে গোপালের সঙ্গে লড়তে যাও কিভাবে? মহারাজ, আমি কাল সকালেই বাপের বাড়ি চলে যাব। এই ভূষকালি মাখা স্বামী আমার চাই না। তুমি চলে যেও না। শ্রেষ্ঠ বাজির পুরস্কার পেল পাড়া। আর সাহসিকতার জন্য 500 মোহর পেল গোপালের জামাই। জামাইটা কার সেটা দেখতে হবে না? এমন শ্বশুর না হলে এরকম জামাই কি পাওয়া যায়? বাবা, এই উপহার আমি আপনার হাতে তুলে দিতে চাই। সাধু সাধু। এবার মন্ত্রী, বলো তো তোমাদের কি শাস্তি দেব? তোমাদের 7 দিনের কারাবাস আর 5 দিনের ফাঁসি। প্রহরী, যাও ওই ভূতগুলোকে কারাগারে নিয়ে যাও। যত সব হাঁড়ি চাচার দল, আমার কপালেই চোখ। সব ভালো যার শেষ ভালো তার বলে অনেক লোকে। মন্ত্রী গিন্নি চলে গেলেন মন্ত্রী মশাইয়ের। হায় 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 ভগবান, এ তোমার কি বিধান? এত কড়া রোদ, একটু বৃষ্টির নামগন্ধ নাই। এরকম চলতে থাকলে এবছর বোরো ধান চাষ করব কি করে? ঠিক বলেছ পুটির বাবা, কার্তিক মাসে বড় ধান বসাবো, তবে না বৈশাখে ধান কাটতে পারবো। এদিকে সেচ করে জমিতে জল আনতে গেলে অনেক খরচা, অনেক অর্থের প্রয়োজন। কি করে যে কি হবে আমি বুঝতেই পারছি না। আর বললো না, এবারে দুর্গা পূজায় আমার ছেলেকে জামা কিনে দিতে পারিনি। খুব টানাটানি চলেছিল গো। ভেবেছিলাম কালী পূজার সময় কিনে দেবো, কিন্তু এখন যদি অর্থ ব্যয় করে শেষ করতে হয় তাহলে কি হবে? আমিও তো ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আমি বলি কি পুটির বাবা, চলো না আমরা বরং মহারাজকে গিয়ে আমাদের এই দুঃখের কথা বলি, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো। তা সবার কি খবর বলো? সামনেই তো কালী পুজো, সবাই কি চিন্তা ভাবনা করলে? মহারাজ, আমার এই রাজ্যের চাষি ভাইদের নিয়ে বেশ চিন্তা হচ্ছে। এবারে বোরো ধান চাষের জন্য তো তেমন ভাবে বৃষ্টি হলো না। ওরা কিভাবে চাষ করবে, কি খাবে, কিছুই বুঝতে পারছি না মহারাজ।
এটা তুমি তো ঠিক কথাই বলেছো। মহারাজ মহারাজ আপনি আপনি আমাদের বাঁচান মহারাজ, আপনি আমাদের বাঁচান। কি হলো কি হলো? মহারাজ সামনে মা কালীর পুজো, কিন্তু মায়ের আশীর্বাদ আমরা পাচ্ছি না। এ আবার কিরকম কথা? মায়ের আশীর্বাদ তো আমরা সবাই পাচ্ছি, আর সেই জন্যই তো বেঁচে আছি। রোজ রোজ এত চিন্তা নিয়ে বেঁচে থাকাকে কি আর বেঁচে থাকা বলে মহারাজ? এবারে এতটুকু বৃষ্টি হয়নি, বোরো ধান চাষ করার জন্য সেচ করে নদী থেকে জল আনতে হবে। মহারাজ আপনি আপনি আমাদের কিছু অর্থ দিয়ে সহযোগিতা করুন। দেখলেন তো মহারাজ, আমি ঠিক আন্দাজ করেছিলাম। হ্যাঁ, তোমাদের কথাই তো গোপাল একটু আগেই বলছিল। আমি তোমাদের কষ্টটা বুঝতে পারছি। মহারাজ আপনি যখন আমাদের যন্ত্রণা বুঝতে পেরেছেন, তখন আমাদের কিছু অর্থ সাহায্য করুন না মহারাজ। দেখো, এই মুহূর্তে আমার কাছে রাজকোষে তো তেমন কিছু নেই, আর সামনেই মা কালীর পুজো, অনেক খরচা আছে, বুঝতেই পারছো। মহারাজ মহারাজ আপনি আপনি আমাদেরকে এরকম ভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হ্যাঁ মহারাজ, ওরা অনেক আশা নিয়ে এসেছিল, আপনি আপনি এভাবে ফিরিয়ে দেবেন না মহারাজ। দেখো, এই মাসে তো তেমন প্রজাদের খাজনা এসে পৌঁছয়নি। আমিও তাই কিভাবে তোমাদের সহযোগিতা করব সেটাই বুঝতে পারছি না। মহারাজ, আমরা তো এই সমস্যার ব্যাপারে নবাব বাহাদুরকে বলতে পারি। না না, তাতে আরো হিতে বিপরীত হতে পারে। নবাব বাহাদুর সব সময় সুযোগের সদ্ব্যবহার করবেন বলে ওঁত পেতে থাকেন। গোপাল এটা একদম ঠিক কথা বলেছে। আমাদের রাজ্যের অভ্যন্তরের সমস্যার কথা নবাবকে জানালে নবাব হয়তো আগ্রাসী হয়ে উঠবেন। তারপরে বুধ বৃহস্পতি সব এক করে দেবেন, তখন আমাদের আরো বেশি ভোগান্তি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, যা করার আমাদেরকেই করতে হবে। আমি তোমাদের একদিন ভাবনা চিন্তা করার সময় দিলাম। তোমরা সবাই বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবো। কালকে রাজসভায় সবাই এসে আমাকে জানাও যে কে কি ভাবনা চিন্তা করেছো, তারপরে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে। যথাজ্ঞা মহারাজ। ঠিক আছে ঠিক আছে, সবাই এখন এসো। আর পণ্ডিত, বলুন মহারাজ। তুমি আমার সাথে একটু পটোর কাছে চলো। আমাদের রাজবাড়ির কালী পুজোর প্রতিমা তৈরির কথা বলা আছে যে। চলুন মহারাজ, আর সাথে গোপালকেও নিন, ওর আবার জহুরির চোখ। হ্যাঁ গোপাল, তুমিও চলো। প্রতিমার রং সাজসজ্জা ঠিক হচ্ছে কিনা তুমি তো জানাবে। ঠিক আছে মহারাজ, চলুন দেখে আসি। আর কেউ যাবে নাকি? মন্ত্রী মশাই তো মুখ ঘুরিয়ে বসে রইলেন, যাবার ইচ্ছে নেই, আমরাই যাই। ওটো, প্রতিমা দেখতে এলাম। কেমন হচ্ছে? মানে ঠিক সময় হয়ে যাবে তো? হয়ে যাবে মহারাজ, একদম চিন্তা করবেন না। মায়ের মুখটা কেমন হয়েছে সেটা বলুন। খুব মিষ্টি হয়েছে, সত্যি দেখে ভক্তিভাব জাগছে। আমি পটোকে বলেছিলাম মায়ের মুখটা যেন একটা শিশুর মতো হয়। ওই মধ্যবয়সী মহিলার মতো মায়ের মুখ হবে, এ আমার ভালো লাগে না। মা তো ষোড়শী। সব ঠিক হয় মহারাজ, শুধু ফাঁকিবাজি হয় ওই শিয়ালের জায়গায়। কিরকম কিরকম বলো শুনি। দেখবেন মহারাজ, এমন অযত্নে শিয়ালগুলো বানানো হয় যেন মনে হয় খেতে পারেনি, কিংবা লিখে দিতে হবে এটা শিয়াল। গতবারে দেখেননি, ওই শিয়ালটাকে শিয়াল মনে হয়েছিল, একটা মাটির ঢেলা, শুধু মুখের দিকে চেরা আছে আর ওখানে রক্তের দাগ, ব্যাস শিয়াল হয়ে গেল। এই বলেছো গোপাল। ওটো ভাই, ওই গতবার শিয়ালের জায়গায় সত্যি একটা মাটির ঢেলা ছিল। এবার কিন্তু ঠিক করে বানিয়ে। চিন্তা করবেন না মহারাজ, ঠিকভাবে শিয়ালটাও বানাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে সময় মতো প্রতিমা তৈরি হয়ে যাবে তো। এবার আমরা যাই। কি গোপাল, আরে কি চিন্তা করছো? মহারাজ, সব সময় চাষিদের কথাগুলো কানে বড় বাজছে মহারাজ। আমারও কষ্ট হচ্ছে, কিন্তু বুঝলে গোপাল, রাজকোষের অবস্থা তো খুব খারাপ। আচ্ছা গোপাল, কি করে এই অবস্থা থেকে চাষিদের উদ্ধার করা যায় একটু ভাবুন। আজ সারা রাত ভাবো, কালকে রাজসভায় সবার সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। একটা কিছু উপায় ঠিক বেরিয়ে আসবে। ঠিক আছে মহারাজ, দেখি যেমন করেই হোক চাষিদের এই অবস্থা থেকে বাঁচাতেই হবে।
আজ সন্ধে দিতে একটু দেরি হয়ে গেল না? এই দেখো প্রদীপটা নিভে যাচ্ছে। এলোমেলো হাওয়া দিচ্ছে তো। গিন্নি, এই দিকটা প্রদীপ রাখো, হাওয়াটা এখানে বাধা পাবে, বুঝলে? ঠিক বলেছ। এই শাঁখটা বাজিয়ে তোমার সাথে কথা বলছি, অনেক কথা আছে জানো। ওই জ্বলন্ত প্রদীপ আমার মনের অন্ধকার দূর করলো। আমি উপায় পেয়ে গেছি। বলো, কি কথা আছে? উটির মা এসেছিল, ওরা ভীষণ কষ্টে আছে গো। যিনি সমস্ত কৃষ্ণনগরবাসী কষ্টে আছে। মহারাজের সঙ্গে কথা বলেছি, বুঝলে? রাজকোষের অবস্থাও খুব সঙ্গীন। তাহলে উপায়? মহারাজও চিন্তিত। তিনি বিকল্প উপায় খুঁজছেন। সভাসদদের ভাবতে বলেছেন। কালী পুজো তো এসে গেল, হাতে তো খুব বেশি সময় নেই। তোমার প্রদীপ আমার মনের অন্ধকার মুছে দিয়েছে। আমি উপায় পেয়ে গেছি গিন্নি। বলি কি উপায়? মহারাজ, আমাদের কৃষ্ণনগর কোন শিল্পের জন্য বিখ্যাত? কেন, মৃৎশিল্প। আমাদের কৃষ্ণনগর তো মৃৎশিল্পের জন্য পৃথিবী বিখ্যাত। তাতে কি হলো? মহারাজ, হাতে যেটুকু সময় আছে সেই সময়টুকু যদি ঠিকঠাক ব্যবহার করি, আমরা দরিদ্র চাষিদের পাশে দাঁড়াতে পারবো মহারাজ। আমরা মাটির প্রদীপ বানাবো এবং বাইরের রাজ্যে রপ্তানি করব। আমাদের বানানো মাটির প্রদীপ লোকের কাছে সমাদৃত। সবাই কৃষ্ণনগরের মাটির প্রদীপ নেবার জন্য বসে থাকে মহারাজ। এতে করে ঘরে ঘরে মাটির প্রদীপ কুটির শিল্প হিসেবে আবার ছড়িয়ে পড়বে। বুঝতে পেরেছি। খুব খুব ভালো প্রস্তাব। তাহলে লেগে পড়ো। আমি কাজ শুরু করে দিয়েছি মহারাজ, আমার ঘর থেকে। ঘর থেকে মানে? কাল সন্ধ্যায় আমার গিন্নি যখন তুলসী তলায় প্রদীপ জ্বালাচ্ছিল, তখন সেই মাটির প্রদীপ দেখে আমার মাথায় এই পরিকল্পনাটা এলো মহারাজ। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে তুমি কাজ শুরু করে দেবার কথা চিন্তা করলে। হ্যাঁ মহারাজ, সকালবেলায় আমি আমার বানর সেনার বাড়ি বাড়ি গিয়ে তাদের বাবা মাকে এই মাটির প্রদীপ তৈরি করার ব্যাপারে উৎসাহ দিয়ে এলাম। আমার বাড়িতেও মাটির প্রদীপ তৈরি হচ্ছে। এই রকম ভাবে কৃষ্ণনগরের প্রতিটা বাড়িতে কুটির শিল্পের মতো তৈরি হোক মাটির প্রদীপ। সেই মাটির প্রদীপ আমাদের অন্ধকার জীবনে আলো জ্বালাবে মহারাজ। ও ভালো প্রস্তাব গোপাল। আমি তোমার কাছে কৃতজ্ঞ যে খুব কম সময়ের মধ্যে একটা বিকল্প পরিস্থিতি তৈরি করতে পেরেছো বলে। মহারাজ, এইবার এই মাটির প্রদীপ তৈরির বিষয়টা ঢেঁড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দিন। আমি এক্ষুনি শুরু করে দিচ্ছি গোপাল। মা কালীর আশীর্বাদে সবার ঘরে হেমন্তের ধান যেন পূর্ণ হয়ে ওঠে। গোপাল দাদা, এই নাও মাটি। গোপাল দাদু, এই দেখো কত প্রদীপ তৈরি করেছি। আরো তৈরি করতে হবে, চড়া রোদ আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কেমন হচ্ছে? তুমি খুশি তো? আমি খুশি হব সেই দিন যেদিন আমার রাজ্যের চাষি বন্ধুরা বোরো ধানের বীজ পুঁতে চাষ করতে পারবে। আমরা সফল হব। তাই যেন হয়। বলো বলো গোপাল, কি খবর? খবর খুব ভালো মহারাজ। প্রদীপ তৈরি চলছে। প্রত্যেকটা মানুষের যে উৎসাহ, তাতে আমার ভীষণ ভালো লাগছে মহারাজ। আমিও খবর পেয়েছি গোপাল। আমার মন্ত্রী তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। মন্ত্রী মশাই গিন্নিমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে। ভাই ফোঁটায় গিন্নিমার ভাইদের ওই ফোঁটা দেবেন, তারপরে আসবে। জানি, আমাকে বলেছে। ইয়ার করা যাবে, দিয়ে দিলাম সম্মতি। তা গোপাল, এবার আমাদের কি করণীয়? এবার প্রদীপগুলো বিক্রির ব্যবস্থা করতে হবে। যা বিক্রি হবে তাই দিয়ে বোরো ধানের বীজ দেওয়া হবে। আর এই পুরো বিষয়টা গোপাল তুমি দেখবে। যথা আজ্ঞা মহারাজ। গোপাল দাদু, খুব ভালো বিক্রি হয়েছে। হবেই তো। কৃষ্ণনগরের মাটির প্রদীপ দেশ বিদেশে বিখ্যাত। দাদু, আজকে তো ভূত চতুর্দশী, 14 বাতি জ্বালাতে হয়। সকালে 14 শাক খেতে হয়। হ্যাঁ, যত অশুভ আত্মা, ভূত প্রেত সব আলোতে বিদায় নেয়। এটা তো আলোর উৎসব দীপাবলি। আর 14 শাক খেলে কি হয় জানিস কি? না, জানি না তো।
খেতে হয় জানি। এই সময় শরীরে নানান রকম জীবাণুর আবির্ভাব হয়। ওই 14 শাকে সব জীবাণুর প্রতিরোধক আছে, বুঝলি? তার মানে কত বড় উৎসব ভাব, শরীরের অন্ধকার মুছিয়ে দেয়। দেখুন মহারাজ, হাজার হাজার প্রদীপ কিভাবে কৃষ্ণনগরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জ্বলছে। সব প্রদীপ আমাদের এখানে তৈরি। তা বিক্রি কেমন হয়েছে গোপাল? মনে হয় তো খুব ভালো। যেই উদ্দেশ্যে এই মাটির প্রদীপ তৈরি করে বিক্রি করা, সেই উদ্দেশ্য পূরণ হবে মহারাজ। কাল পুজো, পুষ্পাঞ্জলির পরে মহাভোগ বিতরণ হবে। রাজ্যের প্রতিটা মানুষ সেই মহাভোগ গ্রহণ করবে। আরে এই পুটি নেপলা, আরে তোরা ফুলঝুরি জ্বালা, তোদের জন্য যে বাজি এনেছি। শুধু আলোর বাজি, শব্দবাজি একদম নয়। আমরা শব্দবাজি পছন্দ করি না বিজ্ঞানী দাদু। আমরা শুধু ফুলঝুরি, রং মশাল আর চরকি এই সব ফাটাই। আমরা আলোর বাজি না খুব পছন্দ করি। সবাই জ্বালা জ্বালা, তোদের চোখ দিয়েই তো আমরা এখন দীপাবলির আনন্দ দেখব। দেখছেন মহারাজ, আমাদের ছোটবেলা এখন এদের হাতে। এদের আনন্দ দেখলে তো নিজেদেরই আনন্দ হয়। এরাই তো আজকের আগামীকাল। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনাত্র পরিত্রাণোপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মহারাজ, রানীমা, ফুল মায়ের পায়ে দিয়ে দিন। এবার হাত জোর করে মায়ের কাছে যার চাইবার চেয়ে নিন। আমার একমাত্র চাওয়া, আমার প্রজারা যেন সুখে শান্তিতে থাকে। প্রজারা তো আমার ছেলে, ছেলে সুখ, মায়ের সুখ। জয় মা। বড় ভালো বলেছ রানী, এই আঁধার যেন দূর হয়ে যায়। মহারাজ, এবার চাষিদের ধানের বীজ দেওয়ার উৎসব শুরু করি। মহারাজ, আমাদের খুব ইচ্ছা রানীমার পবিত্র হাত থেকে আমরা ধান বীজ নেব। নিশ্চয়ই, আমি তো সেটাই ভাবছিলাম। রাজ্যের লক্ষ্মীর হাত থেকে ধানের বীজ নেবে তোমরা। ধান বীজ উৎসব শুরু। আর যারা ভোগ খেতে চাও, যেখানে খাবার আয়োজন হয়েছে সেখানে চলে যাও। আমি একজন একজন করে নাম ডাকবো, তারা সবাই রানীমার হাত থেকে ধান বীজ নেবে। কেউ হুটোপাটি করবে না। মন ভরে পেট ভরে মায়ের ভোগ খেয়ে নে। গিন্নি, তুমিও পেট ভরে খাও। পুষ্পাঞ্জলি দিয়েছি, মন ভরে গেছে। এবার মন ভরে ভোগ খাবো। গোপাল দাদু, কি যে আনন্দ হচ্ছে কি বলবো। দুদিন আগেও না বাবা মা কিরকম মন মরা হয়েছিল। সব সময় মুখ বুজে বাড়িতে বসে থাকতো আর কাঁদতো। আর তো কান্না নয়, মা কালী তো তোদের কথা রেখেছে। দেখছিস না সবার মুখে কিরকম খুশি। ঠিক বলেছ গো, সবাই ভীষণ ভীষণ খুশি। এসো এসো ভোলা, এসো। আজ তো ওই কৃষ্ণনগরের পথে পথে শুধু তোমারই নাম। আমি কিছু করিনি গো, সবই তার ইচ্ছা। সব কৃতিত্ব মহারাজের। অমন দয়ালু মহারাজ রানীমা পেয়েছি বলে আমরা বর্তে গেছি। তাহলে ওই বড় ধান বপন করা হবে। চাষিরা খুব চিন্তায় ছিল গোপাল। আমাদের ধান বীজ দেওয়ার উৎসব এখানেই শেষ হলো। এখন সবাইকে মায়ের পুজোর ভোগ গ্রহণ করতে অনুরোধ করছি। চলো চলো বিজ্ঞানী, মায়ের ভোগ গ্রহণ করি। গোপাল তো বাচ্চাগুলোকে নিয়ে ভোগের ওখানেই গেছে। চলো চলো, শিগগিরই চলো। মন্ত্রী মশাইকে দেখছি না তো। মন্ত্রী মশাই গিন্নিমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছেন, ভাই ফোঁটা কাটিয়েই আসবেন। ও, আজ সকালটা কাটলেই তো কাল ভাইফোঁটা। যাদের বোন আছে তাদের কি মজা না, বোনের হাত থেকে
ফোঁটা নেওয়া আমার আর হলো না। আমারও তো তাই অবস্থা গো ভোলা, আমাকে পুঁটি ফোঁটা দেয়। তবে ওই নাতনির হাতে ফোঁটা, ওটাও খুব মধুর। না, আজই মহারাজকে এই বিষয়টা নিয়ে বলবো। ওই তো মহারাজ, রানীমা সবাই এদিকেই আসছেন। কি গো গোপাল, তুমি আগে আগে এখানে চলে এলে কেন? এই বাচ্চাগুলোকে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, অনেক রাত হলো তো। মহারাজ, আজ কেটে গেলেই কাল আবার একটা উৎসব। হ্যাঁ, ভাতৃদ্বিতীয়া, ভাই ফোঁটা। মহারাজ, একটা নিবেদন আছে আপনার কাছে। বলে ফেলো গোপাল, আজ আমি কল্পতরু, তুমি যা চাইবে তাই পাবে। মহারাজ, আজ তো ভোগ গ্রহণ সব নিরামিষ, খিচুড়ি, পায়েস, পরমান্ন, মিষ্টি, চাটনি। পুজোর প্রসাদ তো নিরামিষই হবে গোপাল। তা তো জানি মহারাজ, কিন্তু রাজ্যের মানুষ এই খুশিটাকে আরেকটু লম্বা করতে চাইছে। বলো শুনি। কাল ভাইফোঁটা মহারাজ, এখানে অনেক মানুষ আছে যাদের বোন নেই, তাদের এই দিনটা বড্ড কষ্ট হয় মহারাজ। আবার অনেকে আছে মহারাজ, তাদের ভাই নেই। ভাইকে ফোঁটা দেওয়ার যে আনন্দ, সেটা তারা পায় না। হ্যাঁ, আমি গোপালের ইঙ্গিত বুঝে গেছি মহারাজ। গোপাল, তোমার ইচ্ছা পূরণ হবে। আরে আমাকে জানাও। গোপালের কি ইচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। গোপাল চাইছে ভাই ফোঁটার ভোজ। আমি বলছি ভাই ফোঁটার ভোজ রাজবাড়ি থেকেই হবে। রাজবাড়ি থেকে? ভাই ফোঁটা? তো ফোঁটা দেবে কে? আমার ভাই আসবে, তাকে আমি ফোঁটা দেব। তার সাথে আমার রাজ্যের প্রজাদেরও আমি ফোঁটা দেব। এটা কি করে সম্ভব হবে গিন্নি? কেন মহারাজ, অসম্ভবের কি আছে? তুমি তো মা, আরে মা হয়ে কি করে ছেলেদের ভাই ফোঁটা দেবে? মায়ের একটি রূপ দিদি, দিদিও শাসন করে, মাও শাসন করে। আমি আসলে মা, রূপ বদলে দিদি। আমার পুত্র সম ভাইদের দীর্ঘ জীবন কামনায় জমির দুয়ারে কাঁটা দেব মহারাজ। রানীমার সাথে আমিও দেব, আমিও ফোঁটা দেব। তাহলে মহারাজ, কি হলো? মা দুর্গা যেমন মাতৃরূপে থাকেন, তেমনি অগ্নি রূপেও থাকেন। তাহলে তো আর কোনো বিরোধ নেই। বিরোধ? আরে বলো কি গোপাল, আমার রাজ্যে এ তো ভীষণ আনন্দের একটা অনুষ্ঠান। তাহলে কাল আবার ভোজ, দিনে ও রাতে। ভাই ফোঁটার ভোজ। নাও নাও নাও, এবার সবাই প্রসাদ গ্রহণ করো, রাজ্যে শেষ হয়ে এলো। তোরা সব ঠিক করে বস, আমি তোদের একে একে 4 জনকেই ফোঁটা দেব। আমি ঠিক করে সোজা হয়ে বসেছি। দে, আমাকে ফোঁটা দে, আমার খুব খিদে পেয়েছে। দে রে পুটি দে, তাড়াতাড়ি ফোঁটা দে। দিচ্ছি মহারাজ। আচ্ছা পেটুগ্রাম, তো তুই এই নে। মন্ত্রটা জানিস তো? জানি জানি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। রানীমা, কাঁদছো কেন গোপাল, কি হয়েছে? আমার মা ছিল না রানীমা। রানীমা, আপনি আমার মায়ের অভাব পূরণ করেছেন রানীমা। আর আজ আপনি আমার দিদির অভাবও পূরণ করলেন রানীমা। আমি কি ভাগ্যবান রানীমা। নাও গোপাল, মিষ্টিটা খেয়ে নাও। এবার ভোলা তোমাকে ফোঁটা দেব। তোমাদের সবার ফোঁটা নেওয়া হয়েছে, এবার আমার পালা। গোপাল গিন্নি, দাও, তুমি তোমার মহারাজকে ফোঁটা দাও। তারপরে আমি দেব। তারপর আমি দেব মহারাজ। আমার হাতে ফোঁটা নেবেন তো? সে কি, কেন নেব না? আমি তো ফোঁটা নেবার জন্য বসে আছি। আমি তো ভাগ্যবান গোপাল। প্রথমে বোনদের হাতে ফোঁটা, তারপর নাতনির হাতে ফোঁটা। এই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আরে এত সকালে তুমি কোনো বিপদ আপদ হয়নি তো? আমি তো মহারাজ
আজ বিপদের মধ্যেই আছি, হ্যাঁ সেটা বলতেই তো সাহস করে আপনার কাছে এসেছি মহারাজ। বিপদের মধ্যে আছো? সেটা তো খুবই মুশকিলের ব্যাপার। তা গোপাল আমাকে তো কিছু বলেনি। উনি আবার কি বলবেন? সমস্যা তো ওনাকে নিয়েই মহারাজ। গোপালকে নিয়ে তোমার সমস্যা? কেন কেন কেন? ও কি তোমাকে যথেষ্ট সম্মান দেয় না? না মহারাজ না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। ব্যাপারটা কি করে যে আপনাকে বলি সেটাই ভেবে পাচ্ছি না। আরে লজ্জা পাবার কি আছে? আমাকে নিঃসংকোচে বলতে পারো। আসলে মহারাজ, মানুষটা না বড্ড বেশি খায়। এত খিদে কোথা থেকে আসে কে জানে। আজকের কথাই ধরুন, দুটো পাঁঠার মাংস একাই খেয়ে ফেললো। আমার জন্য মাত্র দুটো টুকরো, সঙ্গে যা যা খেয়েছে তার হিসেব দিলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। হ্যাঁ, এত রান্না আমি কিভাবে করি বলুন তো? না 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 না, এসব চলতে পারে না। তোমার কথা আমি শুনলাম, আর এজন্য গোপালকে যা বলার তা আমি বলবো। আর তুমি চিন্তা না করে বরং বাড়ি ফিরে যাও। মহারাজ, আমি যে আপনাকে এইসব কথা বললাম তা কিন্তু আমার স্বামীকে বলবেন না। হ্যাঁ, না না না, আমি এ ব্যাপারে গোপালকে কিছুই বলবো না। তুমি চিন্তা করো না, কেমন? যাও। মহারাজ, যথারীতি গোপাল এখনো আসেনি। প্রতিদিন যদি গোপাল দেরি করে আসে তাহলে তো ওকে রাজসভায় রাখার কোনো মানেই নেই। সময় মতো আসবে কি করে? আজ দুটো পাঁঠার মাংস তো ও একাই খেয়েছে। ওর গিন্নির জন্য রেখেছে মাত্র দুটো টুকরো। আচ্ছা আচ্ছা, ও কি পাগল হয়ে গেছে? এত খাওয়া কোনো মানুষ খেতে পারে? আমি তো ভাবতেই পারি না। আমি বারবার আপনাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম যে গোপাল ঠিক মানুষ নয়, অন্য কিছু হতে পারে। মন্ত্রী কাকে অমানুষ বলছিল মহারাজ? নিশ্চয়ই আমাকে নয়। গোপাল, তোমার কি নিজেকে মানুষ বলে মনে হয়? গোপাল, তুমি ভেবে বলো না, তোমার কি নিজেকে মানুষ বলে মনে হয়? মহারাজ, মানুষের সংজ্ঞাটা কি সেটাই তো জানি না। আচ্ছা, কোনো মানুষ একাই দুটো পাঁঠার মাংস খেতে পারে? তা তো আমি ভাবতেই পারি না। আর তুমি সেটাই করে দেখালে, বাড়ির কারো জন্য কিছু রাখলে না। গোপাল, তোমার মধ্যে একটা পশু ভাব এসেছে এবং সবাই সেটা লক্ষ্য করেছে। আচ্ছা, এবার তুমি বলো তো, এই আমার রাজসভায় তুমি থাকবে না স্বেচ্ছায় চলে যাবে? সবাই, এমনকি আপনিও যখন আমায় পশুর সঙ্গে তুলনা করছেন তখন আমার চলে যাওয়াই উচিত বলে মনে হচ্ছে মহারাজ। মানুষটা একটু বেশি খায়, তার জন্য আমি এত কথা শুনিয়ে দিলাম। না, ব্যাপারটা ঠিক হলো না। এখনো ফিরলো না। কি যে হবে কে জানে। বিশেষ করে মহারাজের কাছে নালিশ করাটা ঠিক হয়নি। হ্যাঁ, মহারাজ যদি অপমান করে বসে তাহলে তো সর্বনাশ, চাকরিটাও চলে যাবে। তখন খাবো কি, পড়বই বা কি, সংসারটা চলবে কি করে? আরে গোপাল যে, আমার দোকানে তা কি ব্যাপার? যাত্রা দল খুলবে বলে ঠিক করেছো নাকি? প্রায় সেরকমই ব্যাপার আর কি। তা তোমার দোকানে বাঘের পোশাক আছে? বাঘ কেন, জলহস্তি, গন্ডার, হাতি, যা চাইবে তাই পাবে। না, ওগুলি পরে লাগবে। আপাতত আমার বাঘের পোশাকটাই চাই, বুঝলে? তা হঠাৎ তোমার বাঘ সাজবার ইচ্ছে হলো কেন বলো তো? ওই আমার পাড়ার নাতি নাতনিদের ভয় দেখাতে। ওদের বলেছিলাম বাঘ দেখাবো, কিন্তু বাঘ দেখানো কি সহজ কাজ? তাই ভাবলাম নিজেই বাঘ সেজে ওদেরকে চমকে দিই, এই আর কি। তা ভাই গোপাল, তোমার মাপের বাঘের পোশাক তো নেই। দুটো বাঘের পোশাক জোড়া দিয়ে বানাতে হবে। তোমার কাঁচি আছে তো? আর সুতো আমাকে দুদিনের জন্য ধার দাও তো, আমি দুদিন পরে তোমাকে ফেরত দিয়ে যাবো, বুঝলে? আরে নিয়ে যাও নিয়ে যাও, কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হবে। আর একদিন আমাকে দেখিয়ে দিও বাঘের সাথে তোমাকে কেমন লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই। দাদু এখনো ফেরেনি, দিদা খুব চিন্তা করছে। বাবা, ও বাবা, ও বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও, ও বাবা, লোক ডাকো, বাঁচাও বাঁচাও। আরে দূর বোকা, আমি তো দাদু রে, বাঘ সেজে এসেছি। বাপরে, ভয় একদম দম বন্ধ হয়ে আসছিল। তা দাদু, তুমি হঠাৎ বাঘ সাজতে গেলে কেন? নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে। কি সেটা বলো? আরে বলছি বলছি,
আগে যেটা করতে হবে সেটা বলে নি। আমার এই জামা কাপড়গুলি নিজেদের কাছে রাখবি, বুঝলি? কাল সকালে এগুলি রাজবাড়িতে নিয়ে গিয়ে মহারাজকে দেখিয়ে বলবি যে জঙ্গলের মধ্যে এগুলি পাওয়া গেছে। তারপর তোর দিদাকে সেই কথাটাই বলবি, বুঝলি? দিদাকেও এই কথা বলবো? দিদা তো খুব কষ্ট পাবে তাহলে। ও কিছু না, আমি তো আর সত্যিকারের বাঘ হয়ে যাইনি রে বাবা, মাত্র তো 2 দিন, তারপরই ফিরে আসবো। রাখ রাখ, এই জামা কাপড়গুলো রাখ, একটু আলতা লাগিয়ে নিতে পারিস, বেশ ঘন আলতা, যাতে মনে হয় রক্ত লেগে আছে। ঠিক আছে দাদু, একেবারে তোমার মতো করেই কাজ হয়ে যাবে। আমি গুলটে আর ন্যাপলাকেও জানিয়ে দিচ্ছি। লোকটা কি আর ফিরবে না? আমি কি এমন কথা বলেছি যে তার জন্য একদম বিভাগী হয়ে গেল? বলার মধ্যে বলেছি জলহস্তি, গন্ডার, হাতি, এগুলো কি খারাপ কথা নাকি? আমি তো আর পশু বলিনি। এত রাত হয়ে গেল, এখনো ফিরলো না। আমার তো খুব চিন্তা হচ্ছে, কিছু যদি হয়ে যায় তবে কি হবে গো? আমাকে একা ফেলে তুমি যাও না গো, আমি যে তাহলে বেদবা হয়ে যাব গো। তুমি আমায় কি করে গেলে গো? এত কান্নাকাটির কি আছে দিদা? কি বলছিস তুই বুটি? হ্যাঁ, আজ এখনো দাদু ফেরেনি, তো চিন্তা হচ্ছে না? কাল আমরা দাদুকে খুঁজতে যাচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। যদি আর না পাওয়া যায় তবে আমার কি হবে গো? আরে বাবা, খারাপ চিন্তা করলে শরীর খারাপ করবে। যাও যাও, এবার একটু ঘুমিয়ে পড়ো তো। গোপাল দাদা, আজ ও বাড়ি না গিয়ে এখানেই থেকে যাও তাহলে। তাই করব ভাবছি। তাছাড়া বাঘের পোশাকটা একটু সেলাই করতে হবে। দোকান থেকে কাঁচি, সুতোও নিয়ে এসেছি। ভাগ্যিস কাঁচিটা দোকানদার দিয়েছিল, তাই কেটে কুটে এখন যা দাঁড়িয়েছে গায়ে একদম খাপে খাপ হয়ে যাবে। এবার শুরু হবে গোপালের ভেলকি। কাল ভাবছি গোপালের বিদায়ের জন্য রাজসভায় রসগোল্লা নিয়ে যাব। মহারাজ খুব খুশি হবেন। এসব আবার করার কি দরকার আছে বলো তো? কত খরচা পড়ে যাবে, বুঝতে পারছো না তুমি? শোনো, গোপাল নেই, এটাই সময় মহারাজকে খুশি করার। সামান্য খরচের জন্য ভাবছি না। রসগোল্লা মহারাজ খেতে খুব ভালোবাসেন, তাকে খাইয়ে একেবারে জামার হাতায় ঢুকিয়ে নেব, দেখে নিও। শোনো শোনো, এটাই সময়। শুধু মহারাজ কেন, রাজসভার সবাইকেই তো তোমার খুশি রাখতে হবে না? কথাটা তো তুমি ভালোই বলেছো, কিন্তু খরচা যে খুব বেড়ে যাবে, সেটা করা কি ঠিক হবে? হ্যাঁ, তা হবে বটে, কিন্তু খরচাটা উঠে আসবে, তুমি দেখে নিও। হ্যাঁ, বুদ্ধিটা ভালোই দিয়েছো। খরচা নিয়ে ভাবার কোনো দরকার নেই, ও উঠে আসবে। এখন গোপাল নেই, আমি নিশ্চিন্ত। মহারাজ, আজ সকলের জন্য এই সামান্য রসগোল্লা নিয়ে এসেছি। হঠাৎ? সবাই মিলে ভাগ করে খাবো, এই আর কি। সাধু সাধু, আজ গোপাল থাকলে একাই সাবড়ে দিত। আগে সত্যি কথা বলতে কি, গোপাল বিদায় হতেই ভাবলাম যাই মহারাজকে রসগোল্লা খাইয়ে আসি। এই নিন, একেবারে গরম গরম রসগোল্লা খান। আরে রাজসভাতে বাঘ ঢুকে গেল! প্রহরী প্রহরী, বাঘকে ধরো, আটকাও! ব্যাঘ্রং ব্যাঘ্রং রাজসভা তিং। পালাও পালাও! রাজবাড়িতে বাঘ পড়েছে! সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে! রানী রানী, বাঘ বাঘ বাঘ! চলো চলো চলো, খাটের তলায় লুকোই। রাজবাড়িতে বাঘ? খাটের তলায় কেন? জানলা দিয়ে ওই গাছটার ডালে বসে থাকি না কেন মহারাজ? আগেরে আমাদের খুঁজে না পেয়ে চলেও যাবে। ব্যাঘ্রং ব্যাঘ্রং খাবেং খাবেং। হালুম হালুম খালুম খালুম। বাঘ ভাই, আমাকে খেয়ে কি করবে বলো? আমার এই তো শরীর, মাংস নেই বললেই চলে। যে পরিমাণ রসগোল্লা খেলে
দেখে মনে হচ্ছে গোপালও তোমার সঙ্গে পেরে উঠবে না। গোপালকে খেলে তোমার পেট ভরে যেত। তুমি আজ চলে যাও না ভাই, গোপাল ফিরলে এসো। কোথায় গেলে তোমার দেখা পাবো বলে দাও, আমি নিজে গিয়ে তোমায় নিয়ে আসবো। মালুম মালুম হালুম। ওরে বাবা রে বাবা, না না, তোমাকে আর জ্ঞান দেবো না। আর কিছুক্ষণ এখানে থাকলে আমার যে কাপড়ে চোপড়ে হয়ে যাবে ভাই। হালুম হালুম গেলুম। এই বেটা পণ্ডিত, ওইভাবে ঝুলে থেকে বাঘ তাড়ানো যায়? দেখলে কেমন ভাবে বাঘটা আমার কথা শুনে চলে গেল। দুর্গন্ধং দুর্গন্ধং। ইমা, তোমার যে কাপড়ে চোপড়ে হয়ে গেছে গো মন্ত্রী। কি অসভ্য বাঘ রে বাবা, আমার গায়ে করলি কেন? পণ্ডিতের গায়ে করতে পারলি না? মরকট, নির্বোধ, হতচ্ছাড়া, বিড়াল, ছুঁচো। বাঘটা এখনো আছে? নং মহারাজং গেছেন গেছেন। তাহলে মন্ত্রী কার সঙ্গে কথা বলছে? ভয়ের কোনো কারণ নেই মহারাজ, দিয়েছি বেটা বাঘকে তাড়িয়ে, কিন্তু এমন অসভ্য বাঘ যে কি বলবো, আমার গায়ে করে দিয়ে গেল। মিথ্যাং মিথ্যাং মহারাজং। মহারাজ মহারাজ, দাদুর রক্তমাখা কাপড় চোপড় পাওয়া গেছে জঙ্গলের মধ্যে। দাদুকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না বলে আমরা খোঁজ করতে করতে ওখানে যাই। মনে হচ্ছে দাদুকে বাঘে খেয়ে নিয়েছে। আরে এ তো সত্যি গোপালের জামা কাপড়। মন্ত্রী মন্ত্রী আমাদের গোপালকে তাহলে বাঘেই খেলো। হায় হায় হায়, এ কি হলো? গোপাল নেই? না না না, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সেই বাঘটাই আজ এখানে এসে কি সব করে গেল। আপনি গোপালের কথা বলছেন, আমি ভাবছি আপনার কথা। একটা মানুষকে বাঘ আপনাকে যে খায়নি, সেটা কি কম ভাগ্যের কথা? তবে মহারাজ, আমি যতদিন আছি ভাগ্যে আপনি ভয় পাবেন না। দুর্গন্ধং দুর্গন্ধং। মন্ত্রী, তোমার গা থেকে বাবা একটা খুব বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে। ওই যে বললাম না, বাঘটাকে এমন বকেছি যে আমার গায়ে করে দিয়ে গেল। মিথ্যাং মিথ্যাং। যাও যাও মন্ত্রী, যাও বাড়িতে গিয়ে পরিষ্কার হয়ে নাও, কাল বরং কথা হবে। মহারাজ মহারাজ, আমাদের গোপাল দাদুর কি হবে? আমি কালই যাচ্ছি গোপালের গিন্নির সঙ্গে কথা বলতে। গোপালের এই মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আহা, তার আত্মা যেন চিরশান্তিতে থাকতে পারে এই কামনা করি। তার সদ্গতির জন্য কাল আমি কিছু মোহর নিয়ে যাচ্ছি। এ তোরা কি শোনালি রে? লোকটা শেষ পর্যন্ত বাঘের পেটে গেল। সব আমার দোষ। কেন যে মানুষটাকে জলহস্তি বলতে গেলাম কে জানে। ওগো, তুমি আমায় ছেড়ে চলে গেলে। এত বড় ধুরন্ধর তুমি, আমাকে সেই একলা ফেলে গেলে। আমিও আর এই ধরাধামে থাকবো না। এই পুটি আমায় বিষ এনে দে, বিষ এনে দে, খেয়ে মরি। এই শুনলাম আজ নাকি রাজসভায় বাঘ ঢুকে পড়েছিল। আরে বাঘ এমন বকা দিলাম যে সুরসুর করে চলে গেল। দাও তো মাছের মুড়োটা দাও, জমিয়ে খাই। আর কুমড়োর ছেঁচকিটা যা রেঁধেছে না, কোথায় লাগে নবাবের বাড়ি রান্না। আরে বাবা, এত রাতে কে এলো বিরক্ত করতে? সবে মাছের মুড়োটা মুখে তুলেছি, অমনি কোন রাজপুত্র এলো আমার খাওয়ার নষ্ট করতে। দূর যাই, দরজাটা খুলে দিয়ে আসি। বাপরে বাপ, আবার সেই বাঘ। এবার বুঝি আমাকেই খাবে। গিন্নি, তুমি কোথায়? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাপরে বাপ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মামা, মামা গো, কেন আমায় ভয় দেখাচ্ছ? আমি তোমার কি ক্ষতি করেছি বলো?
কাল আমার বাড়িতে আবার বাঘ হানা দিয়েছিল মহারাজ। কত সুন্দর মাছের মুড়োটা খেয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, শুধু কি তাই, ভাত পর্যন্ত চেটেপুটে খেয়ে নিয়েছে, একেবারে হাঁড়ি ফাঁকা করে দিয়েছে। আশ্চর্য ব্যাপার মহারাজ। যখন তখন বাঘটা এসে যাত্রার বাড়ি থেকে সব খাবার খেয়ে পালাচ্ছে, সারা নগরের লোক পালাচ্ছে। এখানে কিভাবে রাজধানী রাখা যায় মন্ত্রী? মহারাজ, আমার মনে হয় বাঘটাকে জাল দিয়ে ধরার একটা চেষ্টা করা উচিত, তাই না? আমার কেন জানি না মনে হচ্ছে বাঘ বেটা আবার এই রাজসভাতেই আসবে। তাই আমার মত হলো এই সভাতেই জাল ছড়িয়ে রাখা হোক। বাঘ আসলেই জাল গুটিয়ে নিতে হবে, আর তাহলেই বাঘ ধরা সম্ভব হবে। কিন্তু মহারাজ, এ তো বড় মানুষ খেকো বাঘ, যদি জাল ছেড়ে বেরিয়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। তাও তো ঠিক। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, একটু ভেবে দেখি মাথা থেকে কোনো উপায় বের করতে পারি কিনা। কপাল কপাল করে তো দোকান খুলেছি, নইলে নইলে সব মিষ্টি তো নষ্ট হয়ে যাবে।